নমস্কার, আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সারা বছরের মধ্যে শীতকালে বেশি কেন স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়। আর আমরা আলোচনায় যাকে পেয়েছি তাকে পাওয়াটা খুব কষ্টকর, কারণ বেশিরভাগ সময় তিনি বিদেশে থাকেন। স্বনামধন্য নিউরোসার্জন এবং তিনি হচ্ছেন কলকাতায় নিউরোসার্জারির অন্যতম পাইওনিয়ার এবং ইনস্টিটিউট নিউরো সায়েন্সের তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আর.পি. সেনগুপ্ত। বিদেশে থাকে রবীন সেনগুপ্ত, আমিও অনেকে জানেন। ডক্টর সেনগুপ্ত, নমস্কার, স্বাগত আপনাকে। একটা জিনিস আমাকে প্রথম আমরা জানতে চাইবো আপনার কাছে, যে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক এটা হয় কেন? আচ্ছা, নমস্কার। আচ্ছা, ব্রেন স্ট্রোকটা কেন উইন্টারে হয়, শীতকালে হয়, তার কারণটা হচ্ছে শীতকালে মানে আমরা যখন লোকে শীতে কষ্ট পায় তখন ওখানে এরকম করে শীতের সময় তখন একটা মাসলটাকে মানে করে ক্র্যাম্প করে ওর থাকে, লোকে মানে মাসলগুলো কন্ট্রাক্ট করতে থাকে। সেটা করার জন্যে ব্লাড ভেসেলগুলো হয় হয় কি ওখানে ব্লাড প্রেশারটা খুব বেড়ে যায়। ব্লাড প্রেশারটা বেড়ে গেলে তখন ওখানে হয় কি ব্রেনে হ্যামারেজ হয়। ব্রেনে ওই ব্লাড প্রেশারটা হাই হওয়ার জন্যেই যারা যারা থাকে, যারা ব্লাড প্রেশারের রুগী থাকে, তারা হয়তো মানে 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 গরমের দিনে যারা সারা বছর যে ওষুধ খেয়ে ওনারা মানে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করেন, সেটা শীতের কালে সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কিন্তু সেটা তখন হয়তো ব্লাড প্রেশারের মেডিসিনটাকে অ্যাডজাস্ট করা দরকার। আর যাদের কোনোদিনই ব্লাড প্রেশার ছিল না, তাদেরও ব্লাড প্রেশার বেড়ে গেলে শীতের সময় তখনও ব্লাড ভেসেলগুলো রাপচার করতে পারে। রাপচার করলে ব্রেন হ্যামারেজ হয়। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা ইস্কিমিক স্ট্রোক যেটা বলি, যেটাকে বলে মানে ব্লাড ভেসেল রাপচার না করে মানে হয়তো কাট অফ হয়ে যায়, মানে ব্রেন মানে ব্লাড ভেসেলটা পাচ্ছে না, সেটার মধ্যে কোনো তফাৎ হয় না, হয় শুধু রাপচার অফ দি ব্লাড ভেসেলস। সেটা উইন্টারে আমরা দেখি খুব বেড়ে যায়। আমাদের এখানে হাসপাতালে সমানে মানে ব্রেন হ্যামারেজ হয়ে পেশেন্ট ভর্তি হচ্ছে, দিনে 7টা-8টা করে রাত্রে ভর্তি হয়। সেটা এটা হচ্ছে এই কারণে হচ্ছে। সুতরাং আমাদের সেটা খেয়াল রাখতে হবে যে ব্লাড প্রেশারটা কীরকম হচ্ছে। একটু যদি ওটা আউট অফ কন্ট্রোল থাকে, তাহলে ডাক্তারের কাছে গিয়ে তাহলে ডাক্তার থেকে প্রেসক্রিপশনটা মডিফাই করে নিতে হবে, এবং সেটা খুব দরকার। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে সেটা যদি আমরা বলি বিঞ্জ ড্রিঙ্কিং, এক্সেসিভ ড্রিঙ্কিং যদি করে শীতকালে লোকেরা অনেক কারণে একটু শীতের থেকে একটু পাওয়ার জন্যে যারা ড্রিঙ্ক পছন্দ করেন, তারা হয়তো এক্সেসিভ ড্রিঙ্ক করতে থাকেন। সেই ড্রিঙ্কটাতেও ব্লাড প্রেশারটা বেড়ে যায় এক্সেসিভ ড্রিঙ্কিং হলে। সুতরাং সেটাও একটু খেয়াল রাখতে হবে। সেটা অবশ্য তার থেকে বেশি হচ্ছে ওই ব্লাড প্রেশার রাপচার হয় ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য। সেটা হচ্ছে আসল কথা। তার মানে দু ধরনের স্ট্রোক, দু ধরনের হয়। ব্রেনে স্ট্রোক দু ধরনের হয়, একটা ইসচেমিক আর একটা হচ্ছে হ্যামারেজিক। হেমারেজিক যে যে স্ট্রোক, তার থেকে ভালো থাকার জন্য বা তা যাতে না হয় তার জন্য সাধারণ মানুষ কি করবেন? আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ওখানে একটু ওয়ার্ম ক্লাইমেটে মানে বাড়িটাকে একটু গরম রাখতে হবে। তারপর সেটা অবশ্য যে কোনোভাবে করা যায় সেটা করতে হবে। তারপর ভালো জামা কাপড় পরে থাকতে হবে যাতে সেটা একটা, আর বিশেষ করে ব্লাড প্রেশারটাকে একটু চেক করা দরকার, কারণ ওটা বেড়ে যায়। সেটা যদি বেড়ে যায় তাহলে ডাক্তারের কাছে গিয়ে তাহলে হয়তো যে ওষুধ উনি খাচ্ছেন সেটা হয়তো উনি বাড়িয়ে দেবেন, অথবা অন্য কিছু অ্যাড করে দেবেন, সেটা করার দরকার। সেটা হচ্ছে কথা। আর যারা ড্রিঙ্ক করেন তাদের একটু খেয়াল রাখতে হবে যে মানে যেন ড্রিঙ্কের মাত্রাটা মানে খুব এক্সেসিভ বিঞ্জ ড্রিঙ্ক না হয়। আর ইসচেমিক অ্যাটাক স্ট্রোকের ক্ষেত্রে, সরি, ইসচেমিক যে স্ট্রোক হয়, ইসকিমিক স্ট্রোক, ওটা হচ্ছে ধরুন ওটা কিন্তু উইন্টার কোনো চেঞ্জ হয় না। সুতরাং ইসকিমিক স্ট্রোকটা আমরা খুব একটা দেখি না। সেটা যা হয় সেটা হচ্ছে সারা বছরে একই রকমের থাকে। সেটা হচ্ছে ব্লাড সাপ্লাইটা কাট অফ হয়ে যায় কোনো কারণে, আর তখন একটা পার্ট অফ দি ব্রেন ব্লাড পায় না। তাদের না পাওয়ার জন্য সেই পার্ট অফ দি ব্রেনটা মানে ইসকিমিক হয়ে যায়, তাতে ওখানকার ফাংশনটা বন্ধ হয়ে যায়। ওই ফাংশনটা বন্ধ হয়ে গেলে যদি লেফট সাইডে হয় তাহলে রাইট সাইডের প্যারালাইজড হয়ে যাবে, আর লেফট সাইডে যদি হয় হয়তো কথাবার্তা ডিস্টার্বড হবে।
ঠিক মতো কথা বলতে পারবে না, নানা রকম হচ্ছে। আর রাইট সাইডে হলে তাহলে হয়তো লেফট সাইডটা প্যারালাইজড হবে, কিন্তু স্পিচের কোনো অতটা তফাৎ হয় না। আর ইস্কিমিক স্ট্রোকের জন্যে সবচেয়ে প্রিভেনশনের উপায় হচ্ছে, কারো যদি কোনো মাইল্ড উইকনেস ফেসে, আর্ম অথবা স্পিচ হয়, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসলে বা হাসপাতালে আসলে ওরা কিন্তু ওষুধ দিয়ে মানে মেজর স্ট্রোক থেকে, ইস্কিমিক স্ট্রোক থেকে প্রিভেন্ট করতে পারে। এটাকে গোল্ডেন আওয়ার বলে। এটা হ্যাঁ। কতক্ষণ হতে পারে? সেটা গোল্ডেন আওয়ারটা মানে ফর হ্যামারেজিক স্ট্রোক ইট ইজ 1 hour, বাট ইস্কিমিক স্ট্রোক আপ টু 3 hours ওটা হতে পারে। এই স্ট্রোক কে আটকানোর জন্য মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন আনা দরকার? স্ট্রোক বন্ধ করার জন্য প্রথম কথা হচ্ছে ব্লাড প্রেশারটাকে রেগুলারলি কন্ট্রোলে রাখতে হবে, ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখতে হবে, কোলেস্টেরলটাকে কন্ট্রোল রাখতে হবে, স্মোকিংটা বন্ধ করা দরকার, তারপরে এক্সেসিভ ড্রিঙ্কিংটা বন্ধ করা দরকার। এগুলো হচ্ছে একটা গুড লিভিং, ওয়েল হেলথের জন্য, ব্লাড প্রেশারের জন্য বা ব্রেনের স্ট্রোকের জন্য প্রিভেন্ট করার জন্য এগুলো হচ্ছে মেইন থিং। আরেকটা জিনিস করতে পারা যায়, অনেকে একটা ব্লাড থিনার, খুব সেফ ব্লাড থিনার হচ্ছে অ্যাসপিরিন। একটা 75 মিলিগ্রাম অ্যাসপিরিন মানে খেতে খাওয়া যায়, তাতে মানে ইস্কিমিক স্ট্রোকে হেল্প করে। একটা কথা বলুন, যাদের স্ট্রোক হচ্ছে তাদের অনেকের প্যারালাইজ হয়ে যায়, সেটা একটা জীবনে ছন্দ পতন ঘটে স্বাভাবিক জীবনে। সেক্ষেত্রে যাদের প্যারালাইজ যারা হন তাদের কীভাবে আবার স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব? সেটা হচ্ছে, যদি প্যারালাইজড হয়ে যায় তাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। দেখুন, হয়তো উনি হয়তো একটা বড় অফিসে কাজ করতেন, বড় রোজগার করতেন এবং বড় একটা ফ্যামিলি ছিল, খুব স্বচ্ছন্দে বাস করছিলেন, বাড়ি গাড়ি এই সমস্ত সব ছিল। কিন্তু ওই স্ট্রোকের পরে মানে রোজগার বন্ধ হয়ে গেল, তারপর উনি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন ফ্যামিলির উপর। তখন ফ্যামিলিতে আস্তে আস্তে উনি একটা ফ্যামিলির বার্ডেন বলে মনে করলেন। তাতে হয় কি, ওনার খুব ডিপ্রেশন এসে যায়। তো ডিপ্রেশনটা আসার জন্যে উনি একেবারে হি ইজ রুইন্ড, ওই লোকটা। কিন্তু ওখানে এগুনা তো বন্ধ করা যাবে না, কিন্তু ওনাকে ইজি করার জন্য, কোয়ালিটি অফ লাইফ যেটা আমরা বলি, সেটাকে ইমপ্রুভ করার জন্য প্রথমে দরকার হচ্ছে রিহ্যাবিলিটেশন। নিজেকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট যদি করা যায়, ইন্ডিপেন্ডেন্ট, সেটা রিহ্যাবিলিটেশনে আমাদের এখানে যেটা হয় আর কি, টোটাল কেয়ার অফ রিহ্যাবিলিটেশন, সেটা যদি করা যায় তাহলে উনি যদি ইন্ডিপেন্ডেন্ট থাকেন, তারপরে যদি ওনার যদি একটা সাইকোলজিক্যাল একটা ওনাকে স্ট্রেংথ দেওয়া যায় যে মানে দিস ইজ নট দি এন্ড অফ দ্য লাইফ, তারপরে যদি ধরুন মানে কোয়ালিটি অফ কেয়ার, তারপরে এটাও হতে পারে উনি হয়তো ওনার চেঞ্জ অফ লাইফ, উনি হয়তো শিক্ষিত লোক, নিশ্চয়ই হয়তো উনি অফিসে যেতে পারছেন না, উনি তো বাড়িতে বসে কাজ করছেন। সুতরাং অনেক কিছু করা যায়, সেটা হচ্ছে রিহ্যাবের একটা পার্ট। কখন স্ট্রোক হলে সার্জারির দরকার হয় বা মেডিসিনে কি স্ট্রোক হওয়া সম্ভব? প্রথম কথা হচ্ছে, হ্যামারেজিক স্ট্রোকে সার্জারিটা অনেক সময় প্রয়োজন হয়। কারণ ধরো একটা বড় ব্লাড ক্লট নিয়ে এসছে, সেটা এখনো পর্যন্ত ব্রেনটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করেনি, কিন্তু ওই ব্লাড ক্লটটাকে যদি সার্জারি করে, ইমিডিয়েট সার্জারি করে রিমুভ করে দেওয়া যায়, যে পার্ট অফ দ্য ব্রেন ভালো আছে সেটাকে কমপ্লিটলি রিকভার করে দেওয়া যায়। সুতরাং সেটা হচ্ছে সার্জারির দরকার। আর কতক্ষণ ব্রেন হ্যামারেজ হয়, যদি কোনো রাপচার, ব্লাড ভেসেলটা রাপচার করলো, সেটাকে সার্জারি করে রিপেয়ার করে দেওয়া যায়। কীভাবে সার্জারি হয়? আর সেটা হচ্ছে, আমরা সেটাকে বলে অ্যানুরিজম। ধরুন একটা পাউচ বেরোলো ব্রেন থেকে, ব্লাড ভেসেল থেকে, সেই পাউচটা রাপচার করলো, সেই পাউচটাকে আইদার ডাইরেক্ট সার্জারি অথবা এন্ডোভাস্কুলার সার্জারি বলি, যেটাকে ক্যাথেটার দিয়ে ওখানে ওই উইক স্পটটাকে রিপেয়ার করে দিল। সেটা করলে সেটা অবশ্যই এক্সপেন্সিভ, তাহলে ওটা অপারেশন না করেও ওটাকে রিপেয়ার করে দেওয়া যায়। কিন্তু যদি ব্রেন হ্যামারেজ, যদি বড় ক্লট যদি থাকে, তাহলে ডাইরেক্ট সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত। আপনি অবশ্যই আমাদের যেভাবে যে আপনার পরামর্শ দিলেন, সাধারণ মানুষের অবশ্যই কাজে আসবে। এবং স্ট্রোক একটা ভয়ঙ্কর ব্যাপার, সাধারণ মানুষের জীবনে স্ট্রোক নেমে এলে যারা ভুক্তভোগী তারা জানেন যে কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় এবং জীবনের অনেক কিছু ঘটনা ঘটতে থাকে যা হয়তো তিনি ভাবেননি।
তাই স্ট্রোক থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন হেলথ কেয়ার নাও। সবার জন্য শুভেচ্ছা রইল। নমস্কার। নমস্কার।